উপজেলা নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতা, কয়েক কেন্দ্রে স্থগিত ভোট, বগুড়া জামালপুরে কারচুপির অভিযোগ, প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি। আমি এই নির্বাচন মানি না। সহকারী প্রিজাইডিং অফিসারের রেসপন্সিবিলিটি। আমি নিজে আমার সামনে আমিও দেখলাম যে এখানে স্বাক্ষর নেয়নি। কেন নেয়নি? এটা ওনাদের গাফিলতি। তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। সীমান্ত হত্যা বন্ধে একযোগে কাজ করছে ঢাকা দিল্লি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। জামালপুরে টিসিবির কার্ড হাল নাগাদে নানা অনিয়ম, উৎকোচ দাবি সহ স্বজনদের অন্তর্ভুক্তির অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে, তদন্তের আশ্বাস প্রশাসনের। সাতক্ষীরায় অপরিপক্ক আম বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা, প্রশাসনের অভিযানে ধ্বংস, নির্ধারিত সময়ের আগে বাজারজাত করলে ব্যবস্থা। কাঁচা অবস্থায় পেড়ে রাসায়নিক দিয়ে পাকায় বাজারে বিক্রি করছে। যেগুলো আম ধরা খাচ্ছে এগুলো আমাদের সাতক্ষীরা বড় বাজারের না। সারা জেলাতে এই পর্যন্ত প্রায় 45 মেট্রিক টন আম ধ্বংস করেছে, কেমিক্যাল মিশ্রিত আম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। বাংলা সাহিত্যে তার যুগান্তকারী অবদান স্মরণে সারা দেশে নানা আয়োজন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিক্ষিপ্ত সংঘর্ষ আর সংঘাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের 139 উপজেলা পরিষদের ভোট গ্রহণ। দর্শক, বিভিন্ন কেন্দ্র থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন, এই বিষয়ে আরো খবরাখবর তাদের কাছ থেকে জেনে নিব। প্রথমেই সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে সঙ্গে আছেন মাহবুবুর রহমান রিপন, যাচ্ছি তার কাছে। রিপন, কয়টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছেন? কেমন ছিল সারাদিনের ভোট গ্রহণের চিত্র? শাওন, এখন পর্যন্ত আসলে কোনো কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেনি, কারণ আমরা দেখছিলাম যে 4টার পরে ভোট গ্রহণ শেষে যে কাজটি দ্রুততার সহিত করা উচিত, যে ভোট গণনা শুরু করা। এই বিশ্বনাথ, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের বিশ্বনাথ উপজেলায়, সেখানে কিন্তু ধীর গতি দেখছিলাম। নানা অন্যান্য কাজ তারা করছিলেন, ভোট গণনা শুরু করতেই তারা দেরি করছিলেন। এই মুহূর্তে বিশ্বনাথের একটি কেন্দ্রে রয়েছে, এই কেন্দ্রে ভোট গণনা চলছে। এর পাশাপাশি এর কেন্দ্রের বাইরে প্রার্থী যারা সমর্থকরা রয়েছে তারা উৎসুক হিসেবে দাঁড়িয়ে আছেন, তারা আসলে ফলাফলটি জানতে চান। আরেকটি বিষয় বলে রাখি, সারাদিন ব্যাপী যে বিষয়টি আমরা বলেছি যে ভোটারদের লাইন কিন্তু চোখে পড়েনি, বিশেষ করে বিশ্বনাথ, গোলাপগঞ্জ এবং দক্ষিণ সুরমা 3 উপজেলায়। তবে সিলেট সদর উপজেলায় বেশ কিছু কেন্দ্রে ভোটারদের লাইন ছিল এবং সেখানে কিন্তু ইলেকশন কমিশনের যে হিসাব রয়েছে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল দিয়ে তারা একটি গড় করেছে। সিলেট সদর উপজেলায় 42% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া বাকি যে 3টি উপজেলা রয়েছে, বিশ্বনাথে 31% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, দক্ষিণ সুরমায় 33% এবং গোলাপগঞ্জে 30% ভোটার। বুঝতেই পারছেন যে বেশিরভাগ উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেননি। এবং এই এত কম ভোটার কেন কেন্দ্রে আসছে, এই উত্তর কিন্তু প্রার্থীরাও যেমন দিতে পারেনি, নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু দিতে পারেনি। দিনভর আকাশের অবস্থা যদি বলি যে ক্ষণে ক্ষণেই আসলে মেঘলা আকাশ ছিল, মাঝে মধ্যে রোদ ছিল এবং বিকেল 3টার পরে কিছু সময় বৃষ্টিও ছিল। তবে সব মিলিয়ে আমরা সারাদিন আসলে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছি। আরেকটি বিষয় বলে রাখি যে শুধুমাত্র সিলেটের একটি কেন্দ্রে, সিলেট সদরের যে একটি কেন্দ্র রয়েছে সেই একটি কেন্দ্রে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। এছাড়া কিন্তু সিলেট জেলার যে 4টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে অনেকটা শান্তিপূর্ণভাবে। রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। ইভিএম নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ নির্বিঘ্নে হয়েছে, এমন দাবি করলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ব্রিফিং হয়। সেখানে বলেন অঞ্চল ভেদে ভোট প্রদানের হার কম বেশি রেকর্ড করা হয়েছে, তবে 15 থেকে 20% ভোট পড়েছে, এমনটা জানান ইসি সচিব। তার দাবি, এখন পর্যন্ত নির্বাচন ঘিরে বড় কোনো দুর্ঘটনা হয়নি, তবে খাগড়াছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় গন্ডগোল হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রাতে ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বহু এলাকায়, তাই ভোটার উপস্থিতি কিছু জায়গায় কম। গড়ে অঞ্চল ভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে গন্ডগোল হওয়াতে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি। এ পর্যায়ে যেতে চাই মাদারীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, ভোট গ্রহণের সময় তো সংঘর্ষের ঘটনা ঘটেছে, গণনা প্রক্রিয়া কি নির্বিঘ্নে চলছে? হ্যাঁ শাওন, আমরা রয়েছি ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আমরা খুবই নির্বিঘ্নে আমরা ভোট গণনার কার্যক্রম চলছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক তৎপরতা আমাদের চোখে পড়ছে। যদিও কেন্দ্রের বাইরে যে সকল প্রার্থী রয়েছেন তাদের সমর্থকরা কিন্তু অবস্থান করছে এবং স্বাভাবিকভাবে তাদের ভিতরে চাপা উত্তেজনা, টেনশন থাকাটাই স্বাভাবিক। এবং এ কেন্দ্রে মোট ভোটার রয়েছে 3,773 জন এবং কাউন্ট হয়েছে, ভোট দিয়েছেন 1,797 জন। মোট 47.63% ভোট এ কেন্দ্রে পড়েছে এবং দেখা যাচ্ছে যে 50 ভাগেরও কম ভোটার কিন্তু এ কেন্দ্রে ভোট দিয়েছেন। এবং বাইরে যেই কর্মী সমর্থকরা রয়েছে, স্বাভাবিকভাবেই সকল প্রার্থীর যে কর্মী সমর্থকরা কিন্তু তারা এখন কেন্দ্রের বাইরে অবস্থান করছেন এবং ভোট ফলাফল কখন ঘোষণা হবে সেই মাইন্ডক্ষণের অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। এবং আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই মাদারীপুর সদর উপজেলা এবং রাজৌর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা নিতে দেখেছি। শাওন, প্রদ্যুৎ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার মুন্সিগঞ্জের খবর জানাতে সঙ্গে আছেন আরাফাত রায়হান সাকিব। সাকিব, ভোট গণনার কি অবস্থা? সহিংসতা পরবর্তী সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শাওন, দেখুন আসলে নানা শঙ্কার মধ্যে দিয়ে কিন্তু গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে, তবে দিনভরে কিন্তু নানা ধরনের ঘটনা দেখেছি এবং সকাল দুপুর গড়িয়ে কিন্তু শেষ সময়ে এসে কিন্তু সংঘাত অনেকটা সহিংসতায় রূপ নিয়েছে এবং গজারিয়ার মোট 2টি কেন্দ্রে অর্থাৎ হোসেন্দি এবং ইসমানী চরে কিন্তু আমরা দেখেছি পুলিশকে কেন্দ্র করে লক্ষ্য করে কিন্তু গুলিবর্ষণ, গোলাগুলির ঘটনা, যে ঘটনায় কিন্তু আসলে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং এই কারণে কিন্তু পুরো এলাকাটিতে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং তবে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এই মুহূর্তে হোসেন্দি যে কেন্দ্রের সামনের সড়ক রয়েছে এবং কেন্দ্রটি রয়েছে, যে এলাকাটি রয়েছে, সেখানে আসলে উত্তেজনা কমে এসেছে, তবে পরিস্থিতি কিন্তু অনেকটাই থমথমে বিরাজ করছে এবং এখানে এখনো কিন্তু বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে যেন নতুন করে কেউ আর উত্তেজনাকর কোনো কিছু ঘটাতে না পারে। আর এদিকে ইসমানী চর সহ গজারিয়া যে 60টি ভোট কেন্দ্র, প্রতিটিতেই কিন্তু আসলে বিকাল 4টার দিকে আসলে ভোট শেষ হয়েছে। এখন এই মুহূর্তে আসলে ভোট গণনা চলছে এবং হোসেন্দি এলাকায়, যেটিতে আসলে দুপুর নাগাদ আসলে ভোট এই যে জাল ভোট কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছিল, সেই কেন্দ্রটির কিছুক্ষণ আগেই আমরা এখানকার যারা সহকারী কমিশনার রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে কথা বলেছি। তারা বলছিল যে 4টার পর থেকে নতুন করে কিন্তু সেখানে আর কেউ ভোট প্রদানের সুযোগ পায়নি, অর্থাৎ দুপুর যে 1টা আর পর থেকে আসলে যে এই হোসেন্দি এলাকায় যে ভোট গ্রহণ বন্ধ ছিল সেটি দুপুর 3:25 শুরু হলে কিন্তু নতুন করে এই সংঘাতের কারণে কিন্তু সেটি আর করা যায়নি। এই মুহূর্তে আসলে ভোটের গণনা আসলে একদিকে যেমন চলছে, অন্যদিকে কিন্তু বাইরে পরিস্থিতি অনেকটাই থমথমে বিরাজ করছে, যে কারণে পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। শাওন, সাকিব, অনেক ধন্যবাদ আপনাকে। বিক্ষিপ্ত সংঘর্ষ আর সংঘাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপে 139 উপজেলা পরিষদের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। দিনের শুরুতে শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সাথে কয়েক জায়গায় বাড়তে থাকে উত্তেজনা। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত ইসমানীর চর এলাকা।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আনারস ও কাপ পিরিচ প্রতীকের অনুসারীরা মুখোমুখি অবস্থান নিলে বেঁধে যায় সংঘাত, আহত 5 জন। নিজ প্রার্থীর পক্ষে ভোটার টানাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়। 4 নম্বর ইউনিয়নের 24 কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস প্রতীকের সমর্থকরা জড়ায় এই সংঘর্ষে। চেয়ারম্যান পদে আনারস ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীদের মধ্যে সংঘর্ষে মাদারীপুর সদরের বালিয়ায় আহত অন্তত 10 জন। বরিশালে কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা ঠেকাতে লাঠিচার্জ করে পুলিশ। সিলেটে জাল ভোটের অভিযোগে দুপুরের পর বন্ধ করা হয় একটি কেন্দ্রের ভোট। বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর 1 ঘণ্টা পরই একটি বুথে শেষ হয়ে যায় ব্যালট। ভোট কারচুপির প্রমাণ পেয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের রেসপন্সিবিলিটি। আমি নিজে আমার সামনে আমিও দেখলাম যে এখানে স্বাক্ষর নেয়নি। কেন নেয়নি এটা ওনাদের গাফিলতি। আমারও কিছুটা ব্যর্থতা, বা আমি এখন এসে দেখতে পাচ্ছি। আপনারা যখন বললেন যে বিষয়টা দেখেন, তখন আমি এসে দেখতেছি হ্যাঁ আসলেই তো স্বাক্ষর নেয়নি। জামালপুরে গোপন কক্ষে ঢুকে এক ভোটারের ভোট দেন পোলিং অফিসার, এমন অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্ব থেকে জাহিদুল ইসলামকে অব্যাহতি দেন প্রিজাইডিং অফিসার। পিরোজপুর সদর উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রতিটি গোপন কক্ষে সিসি ক্যামেরা নজরে এলে অভিযোগ জানায় ভোটাররা। এটা আমরা দেখেছি, আমাদের শুরুতে আমরা যে সন্দেহ দূর করার জন্য আমরা অনেকগুলো বাস করতে তো মাস্টার স্যারের সাথে আমার কথা হয়েছে যে খাগড়াছড়ির রামগড়ে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে 3 প্রার্থীর সমর্থক। লক্ষ্মীপুরের রামগতিতে 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে বাধে সংঘর্ষ। ভোট কারচুপির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি ও কুমিল্লার মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেন। বেশিরভাগ উপজেলায় ব্যালটে ভোট হয়েছে। ইভিএমে রায় দিয়েছে 9টি উপজেলার ভোটার। আমিন বাবু, যমুনা নিউজ। পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছেন 2 বাংলাদেশি। সকালে উপজেলার তীরনৈহাট ইউনিয়নের খয়ঘাট পাড়া এলাকায় তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানায় ভোরে সীমান্তে গিয়েছিলেন ইয়াসিন আলী ও আব্দুল জলিল। এরপর দুজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাদের অভিযোগ, ভারতের ফকিরগঞ্জ বিএসএফ ক্যাম্প সদস্যরা তাদেরকে গুলি চালিয়ে হত্যা করে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়, তবে তার আগে মরদেহগুলো নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। আমরা সকালে শুনি যে 2 জন ইন্ডিয়ার কাছে মারা গেছে। সকাল সকাল দেখতে আসছিলাম, পরে আমরা দেখতে পাইনি। পরে শুনলাম যে বলে বিএসএফ নিয়ে চলে গেছে। গুলি খাই পরপর কিন্তু 3 জন মরল। জনপ্রতিনিধিদের যেটা দাবি, ছেলেটার অন্তত লাশটা যেন এই দেশে দাফন হয় বা বাবা মা হাতে পাতে দেখতে পারে। সীমান্তে বেসামরিক মানুষ হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। হত্যা বন্ধ করতে একযোগে কাজ করছে ঢাকা, দিল্লি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিবের সফরে এই নিয়ে আলোচনা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের মূল ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে। গতকাল যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা 2 দেশেই এটি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। জামালপুরে টিসিবির ফ্যামিলি কার্ড হালনাগাদে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। অনেক ক্ষেত্রে টাকা দিয়েও হালনাগাদ তালিকায় নাম তোলা যায় না। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্বজনদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলছেন কেউ কেউ। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। এজন্য ইউনিয়ন পর্যায়ে চলছে উপকারভোগীদের কার্ড হালনাগাদ কার্যক্রম। কার্ড হালনাগাদ করতে ইউপি মেম্বাররা টাকা দাবি করছে বলে অভিযোগ জামালপুরের চিনাডুলি ও পার্থসী ইউনিয়নের বাসিন্দাদের। টাকা না দিলে হালনাগাদের তালিকায় উঠছে না বলে জানান অধিকাংশ উপকারভোগী। এছাড়া হতদরিদ্রদের বাদ দিয়ে স্বজনদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলেছেন কেউ কেউ। আমার কাছে 1500 টাকা চাওয়া আছে। এখন মানে আমার টাকা তো দিতে পারতেছি না, আমরা জিনিসটা কিভাবে কিনে খাবো? এখন মেম্বার চেয়ারম্যানরা 1500 টাকা চাইতে আছে।
তা আমরা টাকা দিব না। বারবার টিয়া দিয়ে মাল তুলমু, বারবার রক্তে এই দুমু, তারপরে ওই মাল নেওয়া চায় না নেই বললাম করে। আকার ঢেকাই তো ঘর থেকে বাইক দিল, কলে জায়গা জায়গা এলে নাম নাই কে কিসের জন্য আসছে মেম্বারের আত্মীয় স্বজন, চেয়ারম্যান আত্মীয় স্বজন এগোরেই দিবেন আর কি। যদিও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কোনো কাজ চলমানি কোনো কাজ হাতও দেয়নি। এটা আমাদের কালকে আবার মিটিং করলো আর কি কেন্দ্রের সাথে জানায় দিল যে স্মার্ট কার্ড দেওয়া হবে। আমাদেরকে যে চিঠি দিয়েছে সেটা মৃত কার্ড যেগুলো আছে, কোনো ডাবল ইন কার্ড থাকলে, একই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী থাকলে এগুলো যাচাই বাছাই করে পরিবর্তন করার সিদ্ধান্ত দিই। কার্ড হালনাগাদে টাকা লেনদেনের সুস্পষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন। কারো কাছ থেকে কোনো অবৈধ সুবিধা বা টাকা পয়সা নেওয়ার কোনো বিষয় এখানে অবশ্যই জড়িত নয়। এটি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। কেউ যদি এক্ষেত্রে কোনো অনিয়ম বা কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দুটি ইউনিয়নের 4,500-এরও বেশি মানুষ টিসিবির সুবিধার আওতায় রয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিনের ব্যবহার সহ অন্যান্য অনিয়মের অভিযোগে ঝিনাইদহ যশোর মহাসড়ক পরিদর্শন করেছে দুদক। সকালে দুর্নীতি দমন কমিশন ও জেলা কার্যালয়ের পক্ষ থেকে সরেজমিনে মহাসড়কের ঝিনাইদহ কালীগঞ্জ অংশের 20 কিলোমিটার রাস্তা পরিদর্শন করা হয়। এ সময় সড়কে ব্যবহৃত বিটুমিন সহ অন্যান্য উপাদানের নমুনা সংগ্রহ করে দলটি। দুদক জানায় সংগ্রহ করা নমুনাগুলো ল্যাব টেস্টের জন্য ঢাকায় পাঠানো হবে। সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ অন্য কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন। ঢাকা শহরে 30 কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেল চালানো যাবে না। একই সাথে প্রাইভেট কার ও বাস মিনি বাসের গতিসীমা সর্বোচ্চ 40 কিলোমিটার। এই গতিসীমা দেশের অন্য সকল শহরের জন্য প্রযোজ্য হবে। আজ এক প্রজ্ঞাপনে এক্সপ্রেসওয়ে, জাতীয় আঞ্চলিক সিটি কর্পোরেশন, জেলা ও পৌর এলাকার সড়কের গতিসীমাও নির্ধারণ করে দিয়েছে বিআরটিএ। এক্সপ্রেসওয়ে ও জাতীয় মহাসড়কে প্রাইভেট কার, বাস ও মিনি বাস চলবে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে। বাইকের গতি থাকবে 60 কিলোমিটার আর ট্রাক চলবে 50 কিলোমিটার গতিতে। একই সাথে জেলা শহর, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় বাইক চলতে হবে 30 কিলোমিটার গতিতে। ট্রাকের ক্ষেত্রে প্রতি ঘন্টায় গতিসীমা 40 কিলোমিটার। গতিসীমার নতুন গাইডলাইন অমান্য করলে 2018 সালের সড়ক পরিবহন অ্যাক্টের অধীনে দণ্ড দেওয়া হবে। সেক্ষেত্রে 3 মাসের জেল অথবা 10,000 টাকা জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। যারা সিটি কর্পোরেশন পৌরসভার ভিতরে, শহরের ভিতরে সর্বোচ্চ গতি 40 কিলোমিটার শহরের ভিতরে, আর মোটরসাইকেলের জন্য 30 কিলোমিটার। এখানে থাকবে 3 হলো তার জন্য 30 কিলোমিটার। আর জাতীয় মহাসড়ক সিটি কর্পোরেশন যদি ভিতর দিয়ে যায়, একটা হাইওয়ে কিন্তু কোনো শহরের উপর দিয়ে গেছে, যদি বা সেখানে 4 লেন হোক সিস্টেম, কিন্তু শহরের ভিতরে তার কিন্তু গতি কম, তার জন্য হবে কিন্তু 40 কিলোমিটার ম্যাক্সিমাম। সাতক্ষীরায় অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করছে একটি চক্র। প্রশাসনের অভিযানে এখন পর্যন্ত 45 টন আম ধ্বংস করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলেই ব্যবস্থা এমনটাই বলছেন জেলা প্রশাসক। হিমসাগর বাজারে আসবে 22 মে। পিষে নষ্ট করা হচ্ছে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম। অসাধু চক্র করছিল বাজারজাত, ধরা পড়ে প্রশাসনের হাতে। কেমিক্যাল দিয়ে পাকানো 1 ট্রাক আম আমাদের এখানে ধরা পড়েছে এবং এই আমগুলো বিনষ্ট করা হয়েছে। প্রায় 370 ক্যারেট আম এখানে জব্দ করা হয়েছে। অসাধু চক্রে বিপাকে আম চাষিরা। অপরিপক্ক আমে কেমিক্যাল দিয়ে পাঠানো হচ্ছে রাজধানী সহ সারা দেশে, তবে অস্বীকার করছেন আড়ত ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ী এই আমগুলো কাঁচা অবস্থায় পেড়ে রাসায়নিক দিয়ে পাকায় বাজারে বিক্রি করছে। আম পাকিনি, সেই গাছের তো আম পেড়ে আমাদের দেখেন গাছ পাকা আম কাটতেছি। যেগুলো আম ধরা খাচ্ছে এগুলো আমাদের সাতক্ষীরা বড় বাজারের না, অন্য কোথাও। এখানকার কোনো আম ভাঙা হচ্ছে না। জেলাব্যাপী কেমিক্যাল মিশ্রিত 45 মেট্রিক টন আম ধ্বংস করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম না ভাঙার অনুরোধ কৃষি বিভাগের। সকল উপজেলাতে এই বিরুদ্ধে অভিযান পরিচালনা হয়েছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়। আমরা সারা জেলাতে এ পর্যন্ত প্রায় 45 মেট্রিক টন আম ধ্বংস করেছি, কেমিক্যাল মিশ্রিত আম। জেলায় এবছর আমের ফলন খুবই কম। ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা। বলছেন আবহাওয়াজনিত কারণে ফলন কমেছে। আগের বছরে তো আম প্রচণ্ড হয়েছিল, এবছরে আম এক প্রকার নাই বললেই মানায়। ফলন তো কম, তো দাম একটু পাবো সেই আশায় তো আছি।
9 মে থেকে মুম্বাই গোলাপখাস সহ দেশি জাতের আম, 11 মে গোবিন্দভোগ, 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া ও 10 জুন থেকে আমরুপালি আম বাজারজাত করা যাবে। সাতক্ষীরার আমের সুনাম রক্ষায় প্রশাসন কঠোর, বলছে জেলা প্রশাসক। কয়েক বছর ধরে প্রচুর আম রপ্তানিও হচ্ছে, প্রতি বছরই সে রপ্তানির পরিমাণ বাড়ছে। তো এটি ধরে রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমরা জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এবছর 350 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা কৃষি বিভাগের। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। হিলিতে শুরু হয়েছে সুপার ফুড হিসেবে পরিচিত উত্তর আমেরিকার জনপ্রিয় ফসল কিনোয়ার চাষ। লাভজনক ও পুষ্টিগুণে ভরপুর এই ফসল স্থানীয় কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে চান কৃষি উদ্যোক্তা শামীম খান। কিনোয়ার পাশাপাশি করেছেন চিয়া সিডের চাষও। কালো ধান চাষের পরে এটি তার দ্বিতীয় উদ্যোগ। হিলির বোয়ালদার গ্রামের কৃষি উদ্যোক্তা শামীম খান নিত্য নতুন ফসলের আবাদ ছড়িয়ে দেয়াই তার শখ। ব্ল্যাক রাইস বা কালো ধানের পর এবার তিনি শুরু করেছেন উত্তর আমেরিকার সুপার ফুড হিসেবে পরিচিত কিনোয়ার চাষ। পাশাপাশি আবাদ করেছেন মেক্সিকোর মরু অঞ্চলের ফসল চিয়া সিড। ইন্টারনেট দেখে উদ্বুদ্ধ হয়ে প্রায় 42% জমিতে এই দুই জাতের আবাদ করেছেন তিনি। খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকার মতো। আমি চিয়া সিড এবং কিনোয়া এই অঞ্চলে প্রথমবারের মতো আবাদ করি। আপনারা যারা সরিষা বা আলুর চাষ করেন, এটা সেই সমসাময়িক রবি ফসল হিসাবে করা যায়। চাষ পদ্ধতি একদম স্বাভাবিক, আমাদের মধ্যবর্তী ফসলের মতোই। আর এগুলো বাজার মূল্য অনেক বেশি। এটাতে আপনি 10 গুণ দামও বেশি পাচ্ছেন, পুষ্টিও বেশি পাচ্ছেন। সুপার ফুড জিনিস। ফসল ঘরে উঠতে শুরু করেছে। কাটা মাড়াইয়ের পর প্যাকেটে তা বিক্রির জন্য সরবরাহ করা হবে সুপার শপগুলোতে। প্রতি কেজি কিনোয়ার মূল্য 600 থেকে 800 টাকা। খুব অল্প সময়ে খুব দ্রুত এই ফলটা আসে। এটা এখন কাটবো, কাটার পরে এটা আমরা শুকাবো, শুকানোর পরে এটা একটা মাড়াই হবে, মাড়ানোর পরে এটা বাজারজাত হবে। যদি এটা সেই রকম লাভজনক হয়, অন্যান্য কৃষকেরা পরবর্তীতে আবাদ করতে চাচ্ছে। এর আগে কোথাও এই এলাকার চাষ হয়নি, এটাই নতুন। দামের দিক দিয়ে আমার সরিষার চেয়ে অনেক গুণে লাভ আসতেছে এবং সেটা পুষ্টির দিক দিয়েও অনেক বেশি। যদি এটা যদি প্রতিটা কৃষক যদি মনোযোগ দিয়ে কাজ করে এগুলা দিয়ে, বুঝলেন, তাহলে আমার মনে হয় তারা ভালো পয়সা পাবে। কৃষি বিভাগ বলছে আমিষ, কার্বোহাইড্রেট এবং ফাইবারে সমৃদ্ধ কিনোয়া এবং চিয়া সিড ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী। যেহেতু এটা জীবনকাল খুবই স্বল্প এবং বড় এবং রোপা আমনের মধ্যবর্তী সময় যেই জায়গাগুলো আসলে অনাবাদী এবং পতিত থাকে, সেগুলোকে চাষের আওতায় আমরা খুব সহজেই নিয়ে আসতে পারি এই কেনুয়া এবং চিয়া সিডস চাষের মাধ্যমে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা এই চিয়া সিডস রাখতে পারি, তাহলে যারা হচ্ছে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের পেশেন্ট, তাদের জন্য খুবই ভালো হয়। মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মতো একই পদ্ধতিতে রোপণ করতে হয় কিনোয়া এবং চিয়া সিড। ফসল ঘরে তোলা যায় 60 থেকে 70 দিনের মধ্যে। প্রতি বিঘায় ফলন হয় 3 থেকে 4 মণ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। রুদ্র বৈশাখে এক পশলা স্বস্তির নাম 25শে বৈশাখ। বাংলা সাহিত্যের আকাশে রবির কিরণ সেদিন থেকেই বিচ্ছুরিত। প্রবল সংকটে উদ্দীপনা আর জীবন সুরের মূর্ছনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। তার স্মৃতিধন্য পতিশর, শিলাইদহ আর শাহজাদপুরে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। বাংলা সাহিত্য আকাশে সূর্যের মতোই দীপ্তমান তিনি। বিশ্ব দরবারে আমাদের আসীন করেছেন গৌরবের সিংহাসনে। এই মাটি জলের প্রেম, প্রকৃতি আর মানবতার সান্নিধ্যে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন বিশ্বকবি। উনি প্রথমে এসে দেখলেন যে হিন্দু এবং মুসলমানের জন্য একটা আলাদা আলাদা জায়গা করার। তো উনি প্রথমে এসে প্রতিবাদ করলেন এটা, যে এই পূর্ণ অনুষ্ঠানে আমি যাব না যতক্ষণ পর্যন্ত উভয় সম্প্রদায়ের মানুষকে এক চোখে দেখা না হবে। নওগাঁর পতিশর ছিল রবি ঠাকুরের প্রিয় তীর্থস্থান। বৈষম্যহীন সমাজ, আধুনিক শিক্ষা, কৃষি আর অর্থনৈতিক ভাবনার সূতিকাগার ছিল কালীগ্রাম পরগনা। এসেছিলেন 1891 সালে, শেষবারের মতো বিদায় ছিল 1937 খ্রিস্টাব্দে। প্রকৃতি এবং মানুষ কতটা একাকার, এই পতিশরে না আসলে বোধহয় কবির এই জায়গাটা শূন্যতা থেকে যেত।
প্রতিশরী কবির এই প্রকৃতি এবং মানুষের সাথে একাত্মতা পোষণ করা বা মানবিক কবি হয়ে ওঠাতে অনেকটা ভূমিকা রেখেছে। রবীন্দ্রনাথ এদের মঙ্গলে কাজ করেছেন, রবীন্দ্রনাথ এদের কল্যাণে কাজ করেছেন। তিনি শুধু সাহিত্য রচনা করেন না, সাহিত্যে আমরা এই জীবনের গল্পগুলো পাই, কিন্তু পাশাপাশি এই অঞ্চলের মানুষগুলোর উন্নয়নের জন্য তিনি যে প্রবন্ধগুলো লিখেছেন সেই প্রবন্ধগুলোতেও ফুটে ওঠে এই মানুষগুলোর অবস্থা কী ছিল। 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে নেওয়া হয়েছে কর্মসূচি। থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বারোয়ারি মেলা। রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা থাকবেন। আর এবার মেলাটি হবে 2 দিন ব্যাপী। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরেও আড়ম্বরে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। আমিন বাবু, যমুনা নিউজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এখন সেখানে কথা বলছেন সিমিন হোসেন রিমি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কৃষিও কিন্তু রবীন্দ্রনাথ থেকে বাদ যায়নি। আমরা যে এখন আধুনিক কৃষির কথা বলছি, রবীন্দ্রনাথ সেটা আজকে থেকে 100 বছর আগে চিন্তা করে গেছেন যে আধুনিক কৃষি হবে, এবং যে কারণে নিজের ছেলে এবং মেয়ের স্বামী তাদের দুজনকেই তিনি কৃষি পড়িয়ে নিয়ে আসছেন সেই সময়কার দিনে আমেরিকা থেকে। সাহিত্যকে কতটা সমৃদ্ধ করে সাহিত্য তো এটা তো বলার কোনো অবকাশ নাই, কারণ রবীন্দ্রনাথ ছাড়া আপনি যদি বাংলা সাহিত্য আপনি চিন্তা করেন, রবীন্দ্রনাথ তো বাংলা সাহিত্যের বিশাল বড় একটা জায়গা জুড়ে আছেন, তাই না? তার চিন্তা চেতনা আমরা সব কিছুই তার সেই বাংলা সাহিত্য, কবিতা, গান সব কিছু থেকেই পাই। শক্তির একটা জায়গা বড় তিনি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য দিচ্ছিলেন সংবাদকর্মীদের সামনে সিমিন হোসেন রিমি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। একটা কথা জানিয়ে রেখে খুলনাতে রবীন্দ্র জয়ন্তীর অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন উপলক্ষে এই দক্ষিণ দিঘি রবীন্দ্র কমপ্লেক্স, যেটাকে বলা হয় রবীন্দ্রনাথের শ্বশুরালয়, তার স্মৃতি বিজড়িত স্থান। এখানে 3 দিনের মেলা বসেছে, লোকমেলা এবং অনুষ্ঠান। আমরা একটু যদি সেই প্রাঙ্গণটা ঘুরে দেখাই, যে এখানে সব শ্রেণী পেশার মানুষ এখানে আগমন ঘটেছে এবং এই মেলা আগামীকাল তার পরের দিন চলবে। শুধু এইখানে না, রবীন্দ্রনাথে আরও। প্রবীর, ধন্যবাদ আপনাকে। গ্রীষ্মের খরতা কাটিয়ে আসবে বর্ষাকাল। বাদলের ঝুমঝুম বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে কদিন বাদেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পরিণত হবে নৈসর্গিক সৌন্দর্যে। সেই সাথে সমাগম হবে দেশি বিদেশি পর্যটকের। বর্ষায় পর্যটকদের বরণ করতে প্রস্তুত করা হচ্ছে শতাধিক বিলাসবহুল হাউসবোট। জীববৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্যের মিলনভূমি টাঙ্গুয়ার হাওর। সারি সারি হিজল করচের বনে পাখিদের কলকাকলি। সবসময় মুখরিত থাকে সুনামগঞ্জের এই এলাকা। বর্ষায় টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে ছুটে আসে হাজারো পর্যটক। তাদের বরণ করতে নির্মাণ হচ্ছে শতাধিক বিলাসবহুল হাউসবোট। দম ফেলার ফুরসত নেই নৌকারিগরদের। বোটগুলোকে নান্দনিক রূপ দিতে কাজ করছে চারুশিল্পীরা। পর্যটকের নৌকাগুলো আমরা তো সিজনের আগে আমরা ওইগুলো শেষ করে দিতে হবে। 24 ঘন্টায় কাজ করতেছি এবং কর্ম করতেছি, নৌকার কাজগুলো শেষ করতে হয় নাই। বর্ষা চলে আসতেছে, আমাদের ভোটটা বর্ষার আগে আমরা চাইতেছি ডেলিভারি দিতে। মৌসুম শুরুর আগেই বেড়েছে পর্যটকের চাপ। হাওরে পর্যটন বিকাশে কিছু সমস্যা রয়ে গেছে বলছেন হাউসবোট মালিকরা। পর্যটকের ভালোই একটা চাপ আছে। ওই চাপের কারণে দেখা যাচ্ছে আমাদের প্রস্তুতি 1-1.5 মাস আগে নেওয়া হয়ে গেছে। ট্যাকের ঘাটে আমাদের বোটগুলো নোঙর করি, তখন হচ্ছে যত্রতত্র নোঙর করতে হয়। এখানে আসলে সঠিক যে নিয়ম বা যেই ঘাট, সেই ঘাটটা না থাকাতে আমরা একটু প্রবলেমে পড়ছি। টুরিস্ট পুলিশ এখানে মোতায়েন করা যায়, সেদিকে যদি প্রশাসন একটু নজরদারি করে তাহলে যারা টুরিস্ট আসবে তাদেরও সুবিধা হবে, ন্যায় হচ্ছে যারা আমরা হাউসবোট মালিক তাদেরও সুবিধা হবে। দিন দিন বাড়ছে পর্যটক সংখ্যা, তাই কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারে এবং তারা যেন অবকাঠামোগত সুবিধা পায়, এজন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে একটি সফটওয়্যার তৈরির কাজ প্রায় শেষের পর্যায়ে, এবং ওখানে যেন একটি ঘাট হয় এবং ওয়াশরুম ফ্যাসিলিটিস পর্যটকরা পায়, এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিয়োগ সহ বেশ কিছু প্রস্তাব বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।